শুধু ধানের শীষে ভোট দিলেই হবে না, ফল বুঝে নেওয়া পর্যন্ত থাকতে হবে কেন্দ্রে। হাতিয়ায় নির্বাচনী সভায় তারেক রহমান প্রচারণায় অংশ নিতে আজ যাচ্ছেন ময়মনসিংহ ও গাজীপুরে। পেশি শক্তির প্রভাব খাটাচ্ছে একটি দল। ভোট ডাকাতির চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি জামায়াত আমিরের। কিছুক্ষণ পর যোগ দেবেন যশোরের নির্বাচনী সভায়। রাজধানীতে সক্রিয় 450 ভাড়াটে খুনি। বিদেশে বসে 13 শীর্ষ সন্ত্রাসী শুটারদের দিয়ে করছে টার্গেট কিলিং। নির্বাচনের আগে ভাড়াটে খুনিদের সক্রিয়তা, নিরাপত্তা হুমকি। বর্ষায় ভাঙন, শুষ্ক মৌসুমে শুকিয়ে যাচ্ছে নদী। ভারতের পানি প্রত্যাহারের প্রভাবে কুড়িগ্রামের নদীতে নাব্যতা সংকট। খনন ও পানির ন্যায্য হিস্যা আদায়ে নেই উদ্যোগ। এবং তীব্র তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের 20 জনের মৃত্যু। বিদ্যুৎহীন 8 লাখ মানুষ। 11,000-এর বেশি ফ্লাইট বাতিল। কানাডায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত, সতর্কতা জারি। সকালের সময় সঙ্গে আছি আমি মিসবাহুল আলিফ। শুধু ধানের শীষে ভোট দিলেই হবে না, ফলাফল বুঝে নেওয়া পর্যন্ত থাকতে হবে কেন্দ্রে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নির্বাচনী সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রান্তিক মানুষের জীবন মান উন্নয়নের প্রতিশ্রুতিও দেন তিনি। নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ ময়মনসিংহ ও গাজীপুরে যাবেন বিএনপি চেয়ারম্যান। নির্বাচনী প্রচারণায় সরগরম সারা দেশ। ধানের শীষের জয়ের জন্য দেশজুড়ে চলছে বিএনপি চেয়ারম্যানের প্রচার কার্যক্রম। সোমবার নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। জানান, দ্বীপ এলাকার সমস্যা চিহ্নিত, সমাধানে কাজ করবে বিএনপি। আপনাদের যেগুলো এলাকাবাসীর দাবি, এগুলো সব আমি জানি, এগুলো সব আমরা লিখে রেখেছি। ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে, আমরা সরকার গঠন করলে বিএনপি ধীরে ধীরে একটার পর একটা আমরা এলাকার মানুষের সমস্যার ইনশাল্লাহ সমাধান করব। সমস্যার সমাধান করতে হলে তো 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ গড়ার কর্মসূচি তুলে ধরেন বিএনপি প্রধান। এখানে কৃষক ভাই যারা আছেন তাদের বিভিন্ন রকম সমস্যা আছে, এই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। এখানে মা বোনরা উপস্থিত আছেন, আপনারা সহ সারা হাতিয়া উপজেলায় দুস্থ খেটে খাওয়া মানুষ যারা আছে, গৃহিণী বা মা বোন যারা আছে, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। নতুন করে আবারও মানুষের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান। বলেন, শুধু ধানের শীষে ভোট দিলেই হবে না, ফলাফল বুঝে না নেওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়া যাবে না। দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যারা এই কাজটি করেছিল তারা দেশ থেকে চলে গিয়েছে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এখন অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে। শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়াই গন্ডায় বুঝে আনতে হবে। নির্বাচনের পর হাতিয়া সফরের পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। শামীমকে আপনাদের কাছে তুলে দিলাম, আমি ধানের শীষ হাতে তুলে দিলাম, তাকে ওকে জয়যুক্ত করে ইনশাল্লাহ নিয়ে আসবেন আপনারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ। নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে একটি দল পেশি শক্তির প্রভাব খাটাচ্ছে বলে অভিযোগ করেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। দুর্নীতি, চাঁদাবাজি ঠেকাতে 11 দলীয় জোটকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ভোট ডাকাতির চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি জামায়াত আমিরের। নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনে খুলনা বিভাগ সফর শুরু করেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিভাগের উত্তর প্রবেশদ্বার খ্যাত কুষ্টিয়ায় জনসভার মাধ্যমে শুরু হয় কর্মসূচি। বেলা 12টার দিকে মঞ্চে আসেন জামায়াত আমির। বক্তব্যে তিনি বলেন, অভ্যুত্থানের পর তার দলের নেতাকর্মীরা দেশ গঠনে উদ্যোগী হলেও কেউ কেউ দেশ নিঃশেষ করায় ব্যস্ত হয়ে পড়ে। অভিযোগ করেন, একটি দল নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে পেশি শক্তির প্রভাব খাটাচ্ছে। আজকে মায়েরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহর দ্বীনের আওয়াজ তুলতে ঘরে ঘরে যান। কিছু লোক এটা সহ্য করে না, তাদেরকে বিরক্ত করে, তাদের সাথে অপমানজনক আচরণ করে। কুষ্টিয়ার পর মেহেরপুরের জনসভায়ও বক্তব্য রাখেন জামায়াত আমির। এরপর যোগ দেন চুয়াডাঙ্গার নির্বাচনী সভায়। দুর্নীতি ও চাঁদাবাজি ঠেকাতে 11 দলীয় জোটকে জয়ী করার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। এই নির্বাচনে 11 দল 22টি হাত আমরা একত্রিত হয়েছি। তার মানে এদেশের আপামর জনগণ একত্রিত হয়েছে। আমাদের স্পষ্ট বক্তব্য, বাবাজি দুর্নীতিবাজ, তোমাকে লাল কার্ড।
রাতে ঝিনাইদহের উজির আলী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জনগণের ভোটে কেউ হস্তক্ষেপ করলে প্রতিহতের হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। জনগণের বুটের উপর কালো হাত রাখতে চান, সবগুলো আঙ্গুল খুলে ফেলা হবে। এই দুঃসাহস দেখাবেন না। গরম বাতে বিলাই বেজার, তুমি যদি বেজার হও, মন খারাপ করো, বিড়াল, তোমার জন্য আমার করার কিছু নাই। পরে মাগুরায় পথসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত ৭১কে সম্মান করে, মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য আমরা ন্যায় বিচার কায়েম করব। খুলনা বিভাগীয় সফরের শুরুর দিনে ৪ জেলায় ৪টি জনসমাবেশে বক্তব্য দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এসব বক্তব্যে তিনি এই অঞ্চলের মানুষদেরকে নিয়ে আগামী দিনের পরিকল্পনার কথা তুলে ধরেন, যা পূরণ হবে আগামী নির্বাচনে জয় হওয়ার মাধ্যমে। শফিক মুন্সি, সময় সংবাদ। জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে যশোরে পৌঁছেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এ নিয়ে বিস্তারিত জানাতে ঈদগাহ ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল মৃধা। সরাসরি যুক্ত হব তার সাথে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে যশোরে আজকে জামায়াত ইসলামের জনসভা। এই জনসভা সকাল ৮টায় শুরু হওয়ার কথা। এখন পর্যন্ত নেতাকর্মীরা জনসভা স্থলে আসছেন। সকলের ভিতরে একটি উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং জেলা পর্যায়ের যে নেতারা তারা কিন্তু মঞ্চে উপবিষ্ট হয়েছেন এবং তারা বক্তব্য দেওয়া শুরু করেছেন। আজকের এই জনসমাবেশে জামাত নেতৃত্বাধীন যে জোট, সেই জোটের সকল দলের নেতাকর্মীরাই অংশ নিচ্ছেন এবং তারা বক্তব্য দিচ্ছেন একে একে। এবং আজকের এই জনসভায় কিন্তু যশোরের জামাত নেতৃত্বের যে জোটের যে ৬ জন প্রার্থী, তারা প্রত্যেকেই জামাতের, তাদেরকে আজকে এখানে পরিচিত করে দেওয়া হবে। এবং আমরা কথা বলেছি নেতাকর্মীদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকের জনসভা তাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। কারণ এই জনসভা থেকে তাদের দলের প্রধান আমির যে দিক নির্দেশনা দিবেন, সেই দিক নির্দেশনা নিয়েই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তারা রণনীতি নির্ধারণ করবেন এবং তারা মানুষের কাছে ছুটে যাবেন, নিজেদের প্রতীকের প্রতি ভোট চাবেন এবং তাদেরকে জয় ত্বরান্বিত করার চেষ্টা করবেন। আমরা কথা বলেছি জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন আজকের এই সমাবেশে যশোর শুধু নয়, যশোরের আশপাশের জেলা থেকেও নেতাকর্মীরা সমবেত হবেন এবং আজকের এই সমাবেশে তাদের প্রায় ৩ লাখ লোকের সমাগম ঘটানোর আশা করছেন তারা। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মূল মাঠ, ঈদগাহ ময়দান। এই ঈদগাহ ময়দানের পাশেই রয়েছে টাউন হল ময়দান এবং এর আশপাশের সড়কগুলো তারা আশা করছেন যে নেতাকর্মীদের পরিপূর্ণ হয়ে যাবেন। এবং এখানে জামাতের আমির আজকে সকাল ৯টার পরে মঞ্চে আসবেন বলে আমাদেরকে জানানো হয়েছে এবং তিনি ৯:৩০ নাগাদ জনসভার মঞ্চে বক্তব্য রাখবেন। আপনাদেরকে জানিয়ে রাখি এই সমাবেশের পরেই জামায়াতের আমির সাতক্ষীরা উদ্দেশ্যে রওনা দেবেন এবং আজকে তার 4টি সমাবেশ রয়েছে। সাতক্ষীরার পরে তিনি খুলনা এবং বাগেরহাটে যাবেন এবং প্রত্যেকটি জায়গায় তিনি জনসভায় অংশ নেবেন। এর যাত্রাপথে অনেকগুলো পথসভাতেও অংশ নেওয়ার কথা রয়েছে তার। এবং আজকের এই সমাবেশ থেকে তারা কিন্তু দীপ্ত একটা শপথ নেবেন যাতে তাদের প্রার্থীকে বিজয়ী করতে পারেন। এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম যশোর থেকে। ভোটের প্রচারণা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি জামায়াতের মধ্যে। ধর্মীয় অনুভূতি ব্যবহার করে একটি দলের প্রচারণা বন্ধে ইসিকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। এদিকে প্রচারণায় নারী কর্মীদের উপর হামলার অভিযোগ করছে জামায়াত। ভোটের সুষ্ঠু পরিবেশ এখনো বজায় আছে উল্লেখ করে কমিশন বলছে ভোটের স্বচ্ছতার প্রশ্নে আপোষ করবে না ইসি। 5 দিনেই ফুলে ফেপে উঠছে নির্বাচনী প্রচারণায় পাল্টাপাল্টি অভিযোগের ঝুলি। মাঠে ঘাটে প্রার্থীদের যেমন অভিযোগের শেষ নেই, তেমনি ইসিতেও আসছে দলগুলো। আপনাদের যে ভোটের অধিকার যেটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। সোমবার রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলন করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি। এ সময় কমিটির মুখপাত্র অভিযোগ করেন, ধর্মীয় অনুভূতি ব্যবহার করে প্রচারণা চালাচ্ছে একটি নির্দিষ্ট দল, যা সুস্পষ্টভাবে আচরণবিধির লঙ্ঘন। এ বিষয়ে ইসিকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থীরা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী
প্রচারণা চালাচ্ছেন। দেশের ভোটারদের প্রভাবিত করার যে চেষ্টা, সেটি নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা, অবাধ ও সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। এদিনই পাল্টা অভিযোগ নিয়ে ইসিতে হাজির জামায়াতের প্রতিনিধি দল। সিএসির সঙ্গে বৈঠক করে দলটি বলছে, তাদের নারী কর্মীদের উপর হামলা চালাচ্ছে একটি বড় দল। দলের পক্ষ থেকে আমাদের নারী কর্মীদের উপর মারাত্মক ধরনের আচরণ করা হচ্ছে, যেটি একটা উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি করেছে। নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ জানিয়েছি এই ব্যাপারে ওনারা যাতে প্রয়োজনীয় পদক্ষেপ, রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা আছেন মাঠে কাজ করে, তারা যাতে সেই ভূমিকা পালন করে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী খুব ভালো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। অভিযোগ নিয়ে ইসিতে যান এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। নির্বাচনের মাঠে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। প্রতিপক্ষের নির্বাচনী কার্যক্রমকে আক্রমণ করার যে প্রবণতা, নির্বাচন দিন পর্যন্ত কতটা অংশগ্রহণমূলক নির্বাচন পরিচালিত হবে, সেটি নির্বাচন কমিশনের জন্য একটি চ্যালেঞ্জ বলে আমরা মনে করছি। তবে ভোটের স্বচ্ছতার প্রশ্নে ইসি আপোষ করবে না বলে জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভোট নিয়ে রাজনৈতিক চাপ নেই। এই পর্যন্ত যত পরিবেশ দেখেছি, আমি মনে করি পরিবেশ অনেক ভালো আছে এবং আমরা সুষ্ঠু নির্বাচন সবাই লক্ষ্য করবেন যে আমরা সুষ্ঠু নির্বাচন দেখেছি। ভোটের পিউরিটি নিয়ে, ভোটার প্রসেসে ইন্টিগ্রিটি নিয়ে আমরা কোনো আপোষ করব না। এ সময় ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসার আহ্বান জানান কমিশনার মাসুদ। আপনারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন, যাকে ইচ্ছা আপনি তাকেই ভোট দিবেন। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। অবশেষে অবসান হচ্ছে দীর্ঘ 2 দশকের অপেক্ষার। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজ পৈতৃক জেলা বগুড়ায় যাচ্ছেন 29 জানুয়ারি সন্ধ্যায়। 2 দিন নিজ জেলায় নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান। এরপরে ধানের শীষের পক্ষে ভোট চাইতে রওনা হবেন উত্তরাঞ্চলের জেলাগুলোতেও। তারেক রহমানের সফর ঘিরে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও ছড়িয়েছে উচ্ছ্বাস। শাহাদুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন আব্দুল আওয়াল। দীর্ঘ 2 দশক, সময়টা কেবল সংখ্যা নয়, অনুভূতিতেও অনেক ভারী। অবশেষে অবসান ঘটতে যাচ্ছে অপেক্ষার। আগামী 29 জানুয়ারি নিজ জেলা বগুড়ায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঘরের ছেলে ঘরে আসার খবরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে উচ্ছ্বাসিত সাধারণ মানুষও। বগুড়া শহরের সঙ্গে জড়িয়ে আছে তারেক রহমানের শেকড়, স্মৃতি, মানুষের ভালোবাসা আর আস্থার গল্প। তাই তো প্রথমবার বগুড়া 6 সদর আসন থেকে ধানের শীষ প্রতীকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি চেয়ারম্যান। রাজশাহীতে নির্বাচনী সভা শেষে আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ায় আসবেন তারেক রহমান। ওই দিন রাতেই শহরের ঐতিহাসিক আলতাপন্নেসা খেলার মাঠে অংশ নেবেন নির্বাচনী জনসভায়। ভোট চাইবেন নিজের জন্য আর দলের জন্য। বগুড়ার সন্তান, সে বগুড়াতে ফিরতেছে, আমাদের কাছে বিষয়টা সবার জন্য এটা আনন্দের। আমাদের বগুড়ার মাটি যখন পাওয়া দেবে, আমরা বুকটা ভরে উঠবে। আরো পরদিন সদর আসনের পৌর এলাকার অন্তত 7টি ও উপজেলার অন্তত 5টি ইউনিয়নে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন তারেক রহমান। গণসংযোগ শেষে গাবতলীর বাগবাড়িতে যাবেন বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটায়। সেখানে বগুড়া 7 আসনের বিএনপি প্রার্থীর পক্ষে অংশ নেবে নির্বাচনী প্রচারণায়। ওনার জনসভাকে কেন্দ্র করে বগুড়ার মানুষ উদ্বেলিত, বগুড়ার মানুষ এক বুক আশা নিয়ে অপেক্ষা করছেন। আসার পরে আমাদের এই যে সমস্যাগুলো আছে এবং আমাদের এই নাগরিক যে অধিকারগুলো এবং বগুড়া উন্নয়ন করতে যা যা প্রয়োজন সে পদক্ষেপ নেবে। তারেক রহমানের আগমন ঘিরে সমাবেশ স্থল গাবতলীর বাগবাড়িতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ধানের শীষে ভোট দিয়ে আবারও বাংলাদেশের যে গণতন্ত্র এবং বাংলাদেশের যে উন্নয়ন, সে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে বলে আমরা আশা করি। বগুড়ার নেতা কর্মীদের আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস আলাদা। এই সভাকে আমরা সর্বতভাবে সফল করার লক্ষ্যে আমরা বিভিন্ন দিক নির্দেশনা আমরা পেয়েছি এবং কাজ করছি সেই লক্ষ্যে। গত 11 জানুয়ারি 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি প্রয়াত চেয়ারপারসন মা বেগম খালেদা জিয়ার জন্য গণদোয়ায় বগুড়ায় আসার কথা থাকলেও নির্বাচন কমিশনের অনুরোধে সেই সফর বাতিল করেছিলেন তারেক রহমান। 2 দিন নিজ জেলার আনাচে কানাচে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান। পরে ধানের শীষের পক্ষে ভোট চাইতে উত্তরাঞ্চলের জেলাগুলোর উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। নির্বাচন মানেই প্রার্থীদের মুখে প্রতিশ্রুতির ফুলঝুরি। কর্মসংস্থান, শিল্পায়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, এমনকি জীবনমান বদলে দেওয়ার মতো আশ্বাস। কিন্তু আশ্বাসের এই ফুলঝুরির আদতে কতটা বাস্তবায়ন হয়? বিগত 54 বছরে এমন নানা প্রতিশ্রুতিতে বাঁধা রংপুর অঞ্চল। বৈষম্যের ঘূর্ণিপাকে আটকা রংপুর এখন ধুঁকছে দারিদ্র্য, বেকারত্ব, তিস্তা সংকট সহ
নানা সমস্যায়। এবারও আসছে প্রতিশ্রুতি, তবে ভোটারদের চাওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চিত করাই হোক জনপ্রতিনিধিদের অন্যতম দায়িত্ব। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাদের রিপোর্ট। পুরো ৫৪ বছর ধরে রংপুর অঞ্চল দাঁড়িয়ে আছে বৈষম্যের শেষ প্রান্তে। দেশ এগিয়েছে, শহর আধুনিক হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে ছিটকে পড়েছে রংপুর অঞ্চল। ফলে বেড়েছে বেকারত্ব, কর্মহীন মানুষের সংখ্যা জায়গা করে নিয়েছে দারিদ্র্য বিভাগ হিসেবে। যেখানে শিল্পায়নের কথা ছিল সেখানে বন্ধ হয়েছে একে একে ভারী শিল্প। গ্যাসের অভাবে ক্ষুদ্র, মাঝারি কিংবা ভারী শিল্প গড়ে ওঠেনি। এখনো দেশের কৃষি পণ্যের ৬০% যোগান দেয় রংপুর অঞ্চল, অথচ উপেক্ষিত কৃষি খাত। ন্যায্য মূল্যের অভাবে অর্থনৈতিক সংকট প্রকট হচ্ছে কৃষকদের, কিন্তু মেলেনি সমাধান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও জমজমাট ভোটের মাঠ। শিক্ষা, স্বাস্থ্য, শিল্পায়ন, কর্মসংস্থান, এমনকি তিস্তা সংস্কার নিয়ে বিগত সময়ের মতো এবারও প্রার্থীদের রয়েছে নানা প্রতিশ্রুতি। আমাদের বেকার সমস্যা দূর করতে পারি, আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো করতে পারি, এখানে একটা বিশ্ববিদ্যালয় করতে পারি, মেডিকেল কলেজকে স্থায়ী করে একটা বড় মেডিকেল কলেজ করতে পারি। বেকার সমস্যা কীভাবে দূর করা যায়, কি এখানে ছোট ক্ষুদ্র শিল্প অঞ্চল করা যায়, আমি তার ব্যবস্থা করব। তা আমি চেষ্টা করব যদি আইনি কোনো জটিলতা না থাকে তাহলে এই শ্যাম্পুর সুগার মিল চালু করার জন্য। তারা এখানে সব থেকে যোগ্য মানুষরা যেন সংসদে যেতে পারে, তাদের হয়ে কথাগুলো বলতে পারে, সেটাকেই তারা তাদের এখনকার সব থেকে বড় টার্গেট হিসেবে তারা নিয়েছেন। তবে ভোটাররা চান প্রতিশ্রুতির বাস্তবায়ন। আমরা চাই আপনার যতটুকু বাস্তবায়ন করার ক্ষমতা রাখেন ততটুকুই প্রতিশ্রুতি দেবেন। নারীর পাশাপাশি পুরুষদের কর্মসংস্থানেরও বাস্তবায়নের জন্য আমরা চাইবো যে সেটি তারা যেন বাস্তবায়ন। পরে দেখা যায় তারা কিন্তু যে প্রতিশ্রুতিগুলো দেয় সেগুলো কিন্তু বাস্তবায়ন করে না। গবেষকদের মতে রংপুর অঞ্চলকে এগিয়ে নিতে দারিদ্রতা, কর্মসংস্থান এবং শিল্পায়নে গুরুত্ব দিতে হবে জনপ্রতিনিধিদের। অর্থনৈতিক সমস্যা দূরীকরণের মাধ্যমে এখানে যে বেকারত্বের সমস্যা, সেই সমস্যা লাঘবের জন্য তারা কি করতে পারে সেই বিষয়টা দেখা। ভোটারদের প্রত্যাশা বিগত সময়ের মতো প্রতিশ্রুতি যেন ভোটের বাক্সে তালাবদ্ধ হয়ে না যায়। সহানুভূতি নয়, উন্নয়ন চান ন্যায্যতার ভিত্তিতে। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। শিল্প সংস্কৃতি, শিক্ষা, সাহিত্যে দেশের অগ্রণী জনপদ ব্রাহ্মণবাড়িয়া জাতীয় অর্থনীতির ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখছে। দেশের অন্যতম বৃহৎ তিতাস, শালদা ও মেঘনা গ্যাস ক্ষেত্র। দেশের 1/3 গ্যাসের যোগান দেয়া হয় এই 3টি গ্যাস ক্ষেত্র থেকে। দেশের দ্বিতীয় প্রবাসী অধ্যুষিত জেলার তালিকায় স্থান করে নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া। তবে সমৃদ্ধশালী এই জেলাটি এখনও যোগাযোগ, শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্র থেকে অনেকটাই পিছিয়ে। হৃদয় পালের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট। প্রাকৃতিক গ্যাসের স্বর বলা হয় গ্যাস সমৃদ্ধ ব্রাহ্মণবাড়িয়া জেলাকে। দেশের 26% গ্যাসের যোগান দেয় এই তিতাস গ্যাস। কিন্তু এই জেলায় আবাসিক ও শিল্প প্রতিষ্ঠানগুলো এখনো গ্যাস সংকটের কারণে খুঁড়িয়ে চলছে। এই জেলায় উচ্চশিক্ষা প্রসারে এখনো প্রতিষ্ঠা হয়নি মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ফলে এই জনপদের মানুষের ভোগান্তির শেষ নেই। ভোটের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিরাই এই অঞ্চলে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবেন বলে মনে করছে সাধারণ ভোটাররা। ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, যার কারণে ব্রাহ্মণবাড়িয়ার জনগণ খুব পিছিয়ে আছে। সীমান্তবর্তী এলাকা, এখানে অসংখ্য মাদক চোরাচালানের কারবারি হয়। নাগরিকদের কাছে একটি প্রতিশ্রুতি থাকে যে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং যে ট্রেনের সুযোগ সুবিধা যেন বাড়ানো হয়। কৃষিকাজ, চাকরি, ব্যবসা ও প্রবাসী অধ্যুষিত এই জেলা চিকিৎসার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে আছে। মেডিকেল কলেজ না থাকায় এই এলাকার রোগীদের অল্পতেই উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় পাঠাতে হয়। যোগাযোগের ক্ষেত্রে সড়ক ও রেলপথে এখনো রয়ে গেছে নানা প্রতিবন্ধকতা। সব মিলিয়ে এই জনপদের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তাই ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের জনগণের ক্ষোভের শেষ নেই। আমাদের কোনো মেডিকেল কলেজ নাই, বিশ্ববিদ্যালয় নাই, সেটা নিয়ে ছাত্রছাত্রীরা প্রতি বছরই নেই আন্দোলন করে আসছে, দাবি জানিয়ে আসছে, বাট কোনো দাবি, কোনো প্রতিফল আমরা দেখতে পাচ্ছি। বাস্তবমুখী প্রতিশ্রুতিগুলো দেওয়া উচিত এবং মানুষ যেটা চাচ্ছে এই মানুষের পালস বুঝে যেন নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তারা যেন ওইভাবে প্রতিশ্রুতি দেন। নির্বাচনের আগেই সে কমিটমেন্ট নিতে হবে। কারা ব্রাহ্মণবাড়িয়ার জন্য, ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের জন্য কাজ করবে। স্থলবন্দর, নৌবন্দর, রেল জংশন ও জাতীয় মহাসড়ক সহ মোট 73 কিলোমিটার এলাকা জুড়ে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। নীলফামারীতে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিয়েছেন অর্ধশতাধিক নেতাকর্মী। সোমবার সন্ধ্যায় সদরের টুপামারি ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন তারা।
দল ত্যাগ করে নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তারা। তবে বর্তমানে জামায়াতের সাংগঠনিক কর্মকাণ্ড তাদের উদ্বুদ্ধ করেছে। জামায়াতের আদর্শ বর্তমান রাজনৈতিক কর্মসূচির প্রতি আস্থাশীল হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তারা। এ বিষয়ে নীলফামারী সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নরসিংদীতে চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন অন্তত 10 গণমাধ্যমকর্মী। আহতরা বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের সদস্য। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ড্রিম হলিডে পার্কে ফ্যামিলি ডে অনুষ্ঠান শেষে বাসে ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ক্র্যাবের সদস্যরা। ঢাকা সিলেট মহাসড়কে পার্কিং করা বাস থেকে চাঁদা দাবি করেন কয়েকজন যুবক। প্রতিবাদ করলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে হামলা চালিয়ে পালিয়ে যায় তারা। এ সময় বাংলা ভিশনের বিশেষ প্রতিনিধি SM ফয়েজ, শহীদুল ইসলাম শাহেদসহ বেশ কয়েকজন সাংবাদিক এবং ক্র্যাবের স্টাফসহ 10 জন আহত হন। তাদের উদ্ধার করে বেসরকারি হাসপাতাল ও সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এদিকে হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে জামায়াত। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। কোনো বাস থেকে 200, কোনো বাস থেকে 300, আবার কোনো কাছে 500, মানে যে যেমনি পারতেছে তারা টাকা চায়। একবার বলে রিসিট দিচ্ছি, আবার বলে যে আমার জায়গা আমি কেন ইজারা দিব। তা আমার প্রশ্ন হচ্ছে সরকারি জায়গা কিভাবে আরেকজনের হয়? সড়কের পাশে বাসগুলো রাখা, এই শুধু প্রশ্ন করা হয়েছে আপনার গাড়ি মানে ইজারা নিয়েছেন কিনা, কিসের টাকা, এতেই তাদের আক্রমণ। তারা গাড়িতে ভাঙচুর করেছে, সবার মোবাইল ফোন, তাদের টার্গেট ছিল মোবাইল ফোন, মানিব্যাগ, এটাই হলো তাদের টার্গেট। অন্য চাঁদাবাজরা পালিয়ে গেলেও তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে আমাদের। আর যারাই এই ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অবশ্যই যথোপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে যারা আহত হয়েছেন তাদেরকে পুলিশের ব্যবস্থাপনায় আমরা অলরেডি চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন। ভারতের একতরফা পানির প্রত্যাহারের প্রভাবে কুড়িগ্রামের নদ নদীগুলো নাব্য সংকটে। প্রতি বছর একটু একটু ভরাট হয়ে যাচ্ছে তলদেশ, হারাচ্ছে পানি ধরে রাখার ক্ষমতাও। বর্ষার বন্যা ও ভাঙন শুষ্ক মৌসুমে দ্রুত শুকিয়ে যাওয়া হচ্ছে নদীগুলো। বছরের পর বছর ধরে অবস্থা চললেও নদী খনন ও পানির ন্যায্য হিস্যা আদায়ে দেখা যায়নি কোনো কার্যকর উদ্যোগ। তবে নদ নদীতে পানি ধরে রাখতে পরিকল্পনা নেয়ার কথা জানিয়ে পানি উন্নয়ন বোর্ড। বাদশা সৈকতের তথ্য ও জামিল মিয়ার ছবিতে রিপোর্ট। পার্শ্ববর্তী দেশে একতরফা পানি প্রত্যাহারের প্রভাবে অনেকটা পানি শূন্য হয়ে পড়েছে উত্তরের নদ নদী। নদীর বুক জুড়ে ধুধু বালুচর, দেখা যাচ্ছে তলদেশ। কুড়িগ্রামের প্রধান নদী ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমার, এসব নদ নদীর উৎসমুখ ভারত। প্রতি বছর একটু একটু ভরাট হয়ে যাচ্ছে তলদেশে। এতে বর্ষায় উজান থেকে ছেড়ে দেয়া পানি ধরে রাখার ক্ষমতা হারাচ্ছে নদীগুলো। দেখা দেয় বন্যা ও ভাঙন, ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি ও ফসলের ক্ষেত। অন্যদিকে শুষ্ক মৌসুমে ভারত একতরফাভাবে পানি প্রবাহ বন্ধ করে দিলে শুকিয়ে যায় নদীগুলো। খাল বিলও হয়ে পড়ে পানি শূন্য, মিলছে না কাঙ্ক্ষিত মাছ। জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব পড়েছে জীববৈচিত্র্যে। চরম সংকটে নদী নির্ভর অর্থনীতি ও জীবনধারা। পানি থাকে না তো নদীর, সামান্য পানি আবাদ করছে যেটুকু করা যেত আগে, এখন আর ওটাও আর হচ্ছে না। নদী শুকিয়ে যাওয়ার ক্ষেত্রে মাছ পাওয়া যায় না নদীর মধ্যে। আমরা এখন বাল বাচ্চাক নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। যে পানি দিয়ে বর্তমান আছে এই পানি দিয়ে কোনো কার্যকরী হয় না। যখন আসে তখন ঘর দোষ ভাঙন হয়ে যায়। আইন অনুযায়ী এই পানি প্রবাহ বন্ধ করার নিয়ম নেই। আমরা দাবি জানাই যে আন্তর্জাতিক আইন অনুযায়ী সারা বছর যেন এই পানিগুলো প্রবাহিত হয়। স্থানীয়রা জানান, বছরের পর বছর ধরে এই অবস্থা চললেও নদী খনন ও পানির ন্যায্য হিস্যা আদায়ে কোনো পদক্ষেপই নেয়নি সংশ্লিষ্ট দফতর। তবে নদ নদীতে পানি ধরে রাখার পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তিস্তায় যে মাস্টার প্ল্যান করা হচ্ছে, সেখানেও ভাটিতে স্ট্রাকচার নির্মাণ করে কিভাবে পানি ধরে রাখা যায় শুষ্ক মৌসুমে, সেই ধরনের পরিকল্পনা আছে। জেলায় প্রবাহিত ছোট বড় নদ নদীর সংখ্যা 16টি, আর 9 উপজেলায় রয়েছে 2 শতাধিক খাল ও বিল। সময় সংবাদ, কুড়িগ্রাম। নানা সমস্যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দিনাজপুরের বিরল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। একই তো লোকবল সংকট, তারপরও চিকিৎসা সেবায় নেই পর্যাপ্ত সরঞ্জাম। পরীক্ষা নিরীক্ষা করাতে যেতে হয় বাইরের প্রাইভেট ক্লিনিকে। এতে বিপর্যস্ত সেবা নিতে আসা রোগীরা। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিবুলের ছবি নিয়ে রিপোর্ট।
প্রায় 4 লাখ মানুষের একমাত্র চিকিৎসা কেন্দ্র হিসেবে পরিচিত দিনাজপুরের বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে রোগীদের অভিযোগ, চিকিৎসক সংকট সহ নানা সমস্যায় জর্জরিত এ হাসপাতালটি। 50 শয্যার এই হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন 300 থেকে 350 জন, কিন্তু চিকিৎসক আছেন মাত্র 6 জন। পর্যাপ্ত নেই চতুর্থ শ্রেণীর কর্মচারী, এতে নিয়মিত কাজে বেগ পেতে হয় চিকিৎসকদের। এছাড়া প্রয়োজনীয় ওষুধেরও অভাব প্রকট, আর ল্যাবে শুধু রক্ত পরীক্ষা ছাড়া আর কোনো পরীক্ষা সম্ভব হয় না। এখানে বড় ডাক্তার নাই বা উন্নত চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। দাওই কিছু দে না, বাজারে কিনতে হয়, কিনতে তো পারি না। যারা একটু স্বাবলম্বী আছে তারা বাইরে থেকে কিনে খাইতে পারতেছে, যারা গরিব মানুষ বর্তমান যে মেডিসিনের দাম তাতে মানুষের জন্য খুবই সংখ্যাজনক। পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমাদের টেকনোলজির সংকট, বিভিন্ন দপ্তরের জনবল সংকট, এবং এই সংকটের কারণে এতগুলো পেশেন্টকে সেবা দেওয়াটা এটা সত্যি আসলে আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে ওঠে। চিকিৎসক সংকট দূর হলে সর্বোচ্চ রোগী সেবা দেওয়া সম্ভব বলে জানান আবাসিক মেডিকেল অফিসার। 6 জন মিলে আসলে একটা হাসপাতাল 24 ঘন্টা ইমার্জেন্সি সাপোর্ট, তার সাথে আবার আউটডোর রোগীদের জন্য একটা ভোগান্তির সৃষ্টি করে আর কি। সব রোগীদেরকে আমরা আসলে সব ধরনের ওষুধ দিতে পারি না। আরও যদি ওষুধের সাপোর্ট যদি সরকার থেকে যদি এখানে আমাদের সরবরাহ করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা রোগীদেরকে এখান থেকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট তাদেরকে আমরা দিতে পারবো। হাসপাতালটিতে কাগজে কলমে 21 জন চিকিৎসক থাকার কথা রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। প্রাথমিক স্তরের শিক্ষার্থী ঝরে পড়া রোধে স্কুল ফিডিং কার্যক্রমে দুধ, ডিম, পাউরুটি, বিস্কুট ও কলা দেওয়ার কথা থাকলেও শুরু থেকে রংপুরের কোনো স্কুলেই দুধ ও বিস্কুট পাচ্ছে না শিক্ষার্থীরা। এতে কোনো দিন শুধুমাত্র পাউরুটি কিংবা কলা খেতে হচ্ছে তাদের। এছাড়া বাকি যে খাবার দেওয়া হচ্ছে তার মান নিয়েও রয়েছে নানা অভিযোগ। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা নিয়ে পুষ্টি পূরণে তালিকায় থাকা সব ধরনের খাবারের সরবরাহের জন্য দাবি করছে শিক্ষক এবং অভিভাবকরা। শাকিল মাহমুদের ছবিতে আব্দুল রশিদ জীবনের রিপোর্ট। টিফিনের ঘণ্টা পড়তেই মিড ডে মিল দেয়া হচ্ছে শিক্ষার্থীদের। তবে সপ্তাহের সোমবার পাউরুটি ও ইউএসটি দুধ দেওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের দেয়া হচ্ছে শুধু পাউরুটি। প্রাথমিকে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা সহ পুষ্টি উন্নয়নে গত বছরের নভেম্বরে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হয় স্কুল ফিডিং কার্যক্রম। তবে শুরু থেকে রংপুরের কোনো স্কুলেই তালিকায় থাকা ইউএসটি দুধ আর সার্টিফাইড বিস্কুট দেয়া হচ্ছে না শিক্ষার্থীদের। এতে কোনো দিন শুধু পাউরুটি কিংবা কলা খেতে হচ্ছে তাদের। বিতরণ করা খাবারের মান নিয়েও আছে অভিযোগ। আমাদের শুধু রুটি দিয়েছে, একটু খাইতে কষ্ট হচ্ছে। রুটি পেয়েছি এবং খাইতে খুব কষ্ট হচ্ছে, কারণ এটা একটু শুকনো তো তার জন্য। এটার সাথে আমরা একবার শুনেছিলাম যে দুধ পাবে বাচ্চারা, বিস্কিট পাবে, তা এটা একটু গ্যাপ আছে। অভিভাবক ও শিক্ষকরা বলছেন মিড ডে মিলের তালিকায় থাকা সব খাবার সরবরাহ করা না গেলে শিক্ষার্থীদের যথাযথ পুষ্টি চাহিদা পূরণ হবে না। দুধ দিচ্ছে না, ফার্টিফাইড বিস্কুট দিচ্ছে না, এগুলো হলে বাচ্চাদের পুষ্টির চাহিদা অনেকটা পূরণ হতো। গরিব এবং যে বাচ্চারা স্কুলে আসে না তাতে আরো আগ্রহ প্রকাশ করবে। তবে নানা সংকটে দুধ ও বিস্কুট দেয়া সম্ভব হচ্ছে না বলে জানায় জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। সবগুলো খেলে বিভিন্ন দিনে বিভিন্নটা, তাহলে পুষ্টিটা পূরণ হতো। এখন একটু ঘাটতি হচ্ছে, এটা ঠিক। তো এই ঘাটতিটা আমার মনে হয় খুব বেশি সময় থাকবে না, খুব তাড়াতাড়ি এটি সমস্যার সমাধান হয়ে যাবে। রংপুরে 8 উপজেলার 1455টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেয়া হচ্ছে মিড ডে মিল। আব্দুল রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। দিনাজপুরের হিলিতে সরিষার আবাদ বাড়ার সঙ্গে সঙ্গে মৌবক্স বসিয়ে সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করা হচ্ছে। এতে পরাগায়ন বাড়ায় সরিষার ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা। মধু উৎপাদন লাভজনক হওয়ায় আগামীতে আরও বড় পরিসরে মধু চাষ সম্প্রসারণ করার পরিকল্পনার কথা জানালেন মৌচাষী ও স্থানীয় কৃষি বিভাগ। হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের পাঠানো রিপোর্ট। মাঠের পর মাঠ হলুদের গালিচা, চাহিদাও ভালো দাম পাওয়ায় লাভজনক হয় শস্য ভাণ্ডার খ্যাত দিনাজপুরের হিলিতে দিন দিন বাড়ছে সরিষার চাষাবাদ। বর্তমানে হিলির বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে সরিষার চাষাবাদ। সেই সরিষার ফুল থেকে মধু সংগ্রহের জন্য বসানো হয়েছে মৌবক্স। গত বছর 100 মৌবক্স বসানোর মধ্য দিয়ে সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করা হয়। লাভজনক হয় এবারও সাতক্ষীরা থেকে হিলির ডাঙ্গাপাড়া ও ইসমাইলপুরের প্রায় 200 বক্স বসিয়েছেন মৌচাষী। আবহাওয়া ভালো থাকায় প্রতিটি মৌবক্স থেকে সপ্তাহে 2.5 থেকে 3 কেজি মধু সংগ্রহ করছেন। মৌবক্স স্থাপনের ফলে সরিষার ফলন বাড়ায় আগামীতে আরও বেশি মৌবক্স স্থাপনের দাবি স্থানীয় কৃষকদের। আবহাওয়া ভালো যাচ্ছে, ভালো যাওয়ার ফলে আরও
ফলাফল ভালো হবে আশা করি। মৌবক্স লাগানোর জন্য আমাদের সরিষার ফলন বৃদ্ধি হয়। মধু এখন ফুলের উপর নির্ভর। আমরা 1 সপ্তাহ পর পর মধু সংগ্রহ করি। 450 টাকা কেজি দরে এখানে মধু বিক্রি হচ্ছে, খুবই ভালো মানে। প্রকৃতভাবে ফ্রেশ মধু পাচ্ছি, এই হিসাবে আমি কিছু মধু সংগ্রহ নিলাম। বোনাস ফসল হিসেবে সরিষার আবাদ যেমন বাড়ছে, তেমনি সরিষার ফুল থেকে মধু উৎপাদন বাড়ছে। কৃষি বিভাগ থেকে আমাদের যারা মৌ খামারি এসেছে আমাদের হাকিমপুর উপজেলায়, তারা প্রত্যেক মৌসুমে আসে। আমরা আশা করছি বিগত বছরের তুলনায় এই বছরে মধুর উৎপাদনটা অনেক বেশি হবে। গত বছর 2730 হেক্টর জমিতে সরিষার আবাদ হলেও এবছর 3900 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। সময় সংবাদ, হিলি। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্র জুড়ে শক্তিশালী শীতকালীন ঝড়ে বিপর্যস্ত জনজীবন। দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20 জনে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে 8 লাখ বাসিন্দা। বাতিল করা হয়েছে 11,000-এরও বেশি ফ্লাইট। নিউ ইয়র্ক থেকে টেক্সাস পর্যন্ত ঝড়ের প্রভাব সামলাতে জরুরি অবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। একই অবস্থা বিরাজ করছে প্রতিবেশী দেশ কানাডাতেও। তীব্র তুষারঝড় ও হাড় কাঁপানো শীতে নাজেহাল অবস্থা বাসিন্দাদের। যুক্তরাষ্ট্রের ওহাইও ভ্যালি, মিড সাউথ ও নিউ ইংল্যান্ড জুড়ে আঘাত হানে ভয়াবহ শীতকালীন ঝড়। ভারী তুষারপাত ও প্রবল ঠান্ডায় দেশটির পূর্বাঞ্চলের বড় অংশ অচল হয়ে পড়ে। তুষারঝড়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। নিউ ইয়র্ক, টেনেসি, লুইজিয়ানা, কানসাস, পেনসিলভানিয়া ও টেক্সাসে প্রাণহানি হয়েছে। শুধু নিউ ইয়র্কই কয়েকজনের মৃত্যু নিশ্চিত করেছে সিটি হল। অনেক স্থানে বরফ পরিষ্কারের সময় অতিরিক্ত ঠান্ডায় অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনাও ঘটে। বিদ্যুৎ সরবরাহেও বড় ধাক্কা লেগেছে। সারা দেশে একই সময় বিদ্যুৎহীন হয়ে পড়েছেন লাখ লাখ গ্রাহক। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত টেনেসি, মিসিসিপি ও লুইজিয়ানা। বিভিন্ন রাজ্যে জরুরি ওয়ার্মিং সেন্টার খোলা হয়েছে এবং বয়স্ক ও গৃহহীনদের সহায়তায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি জানান 5,000-এর বেশি স্যানিটেশন কর্মী ও 2,500 যন্ত্রপাতি নামানো হয়েছে। শহরের সব সড়ক পরিষ্কার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে আরও একদিন অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন মেয়র। এদিকে স্থানীয় সময় রোববার কানাডার বড় একটি অংশে তীব্র তুষারঝড় ও শৈত্যপ্রবাহ আঘাত হানে। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়, সড়ক যোগাযোগে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। অনেক এলাকায় যান চলাচল ধীর হয়ে পড়ে। বেশ কয়েকটি অঞ্চলে কমলা সতর্কতা জারি করে পরিবেশ দপ্তর। পূর্বাঞ্চলীয় অন্টারিও প্রদেশে টানা 10 ঘন্টার বেশি সময় ধরে তুষারপাত হয়। রাজধানী অটোয়ায় স্থানীয় সময় সোমবার সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দিনের বেলা গাড়ি পার্কিং নিষিদ্ধ করে স্থানীয় সরকার। দেশটির সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেও এর ব্যাপক প্রভাব পড়ে। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানে হামলা হলে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না সংযুক্ত আরব আমিরাত। উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবহর মোতায়েনে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। এমনকি ইরাকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহ সতর্ক করে বলছে, ইরানে হামলা হলে তা হবে পূর্ণাঙ্গ যুদ্ধ। ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক অভিযানে নিজেদের আকাশসীমা, ভূখণ্ড কিংবা জলসীমা ব্যবহার করতে দেয়া হবে না বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি কোনো ধরনের লজিস্টিক সহায়তাও দেবে না বলে জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যেই এই অবস্থান পুনর্ব্যক্ত করল আবুধাবি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের একটি নৌবহর উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে এবং ইরানের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অথচ আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে হাজার হাজার মার্কিন সেনা অবস্থান করছে। সংযুক্ত আমিরাত বলছে, সংলাপ, উত্তেজনা প্রশমন ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাই বর্তমান সংকট মোকাবিলার সেরা পথ। উত্তেজনার জবাবে ইরানও কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে। জেনেভায় জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত বলেছেন, তেহরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা চালালে আগের চেয়েও কঠোর ও যন্ত্রণাদায়ক জবাব দেওয়া হবে। এমনকি ইরাকি ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ সতর্ক করে বলেছে, ইরানে হামলা হলে তা হবে পূর্ণাঙ্গ যুদ্ধ। সংগঠনটির নেতা শত্রুপক্ষকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন। একই সময় দেশটির ভেতরে চলমান বিক্ষোভ দমন, গণগ্রেপ্তার ও প্রায় 3 সপ্তাহের ইন্টারনেট বন্ধ নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়ছে। ইউরোপীয় পার্লামেন্ট ইরানের দমন-পীড়নের নিন্দা জানিয়েছে এবং নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে। ইতালি ইউরোপীয় ইউনিয়নে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার প্রস্তাব তুলবে বলে জানিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে ডিসকম্বো বুলেটন নামে একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে মার্কিন বাহিনী। নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ওয়াশিংটনের সামরিক অভিযান ঘিরে লাতিন আমেরিকা জুড়ে নিন্দা আর ভেনেজুয়েলার ভেতরে রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন নিকোলাস মাদুরোকে আটক করতে ভেনেজুয়েলায় ডিসকম্বুলেটর নামে একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে মার্কিন বাহিনী। নিউ ইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এই অস্ত্র শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করেছিল। যদিও জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলছেন এটি সাইবার সরঞ্জাম, শব্দ ব্যবস্থা ও অন্যান্য সক্ষমতার সমন্বিত ব্যবহার হতে পারে। ৩ জানুয়ারি অপারেশন অ্যাবসলিউট রিজলভ নামের অভিযানে ভেনেজুয়েলায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। শুরুতে রাডার, যোগাযোগ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়। অভিযানে ১৫০টির বেশি যুদ্ধ ও নজরদারি বিমান এবং ব্ল্যাক হক হেলিকপ্টার ব্যবহার করা হয় বলে জানিয়েছে মার্কিন সামরিক নেতৃত্ব। অভিযানের পর মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। যদিও অভিযানের তীব্র নিন্দা জানিয়ে কলম্বিয়ার বোগোতায় এক সম্মেলনে লাতিন আমেরিকা ও বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি একে সার্বভৌমত্বের উপর হামলা বলে আখ্যা দেন। ঘোষণাপত্রে একে নতুন ঔপনিবেশিক সহিংসতা উল্লেখ করে জাতিসংঘ সনদ লঙ্ঘনের অভিযোগ তোলা হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলায় যৌথ কৌশলের ঘোষণা দেয়া হয়। অন্যদিকে ভেনেজুয়েলায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেস রাজনৈতিক সংলাপ ও জাতীয় ঐক্যের কথা বললেও যুক্তরাষ্ট্রের চাপের মুখে বন্দি মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। মানবাধিকার সংগঠন ফোরো পেনালের তথ্য অনুযায়ী জানুয়ারির শুরু থেকে ২৫০'র বেশি রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। তবে এখনও ৬০০'র বেশি বিরোধী নেতা ও কর্মী কারাগারে রয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। নাদিম মারজান, সময় সংবাদ। স্পেনে বাংলাদেশি সহ ৫ লাখেরও বেশি অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। বামপন্থী দল পোদেমোসের সঙ্গে সমঝোতার পর স্থানীয় সময় সোমবার বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। মঙ্গলবার এ সংক্রান্ত একটি রয়্যাল ডিক্রি বা বিশেষ নির্বাহী আদেশ জারি করার কথা রয়েছে। এর আওতায় যেসব বিদেশি নাগরিক গত বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে থেকেই স্পেনে বসবাস করে আসছেন এবং অন্তত ৫ মাসের ধারাবাহিকতা অবস্থানের প্রমাণ দেখাতে পারবেন, তারা দ্রুত বৈধ আবাসনের সুযোগ পাবেন। এছাড়া চলমান বহিষ্কার প্রক্রিয়া স্থগিতের পাশাপাশি নবায়নযোগ্য ১ বছরের অস্থায়ী আবাসিক অনুমতিপত্রও দেওয়া হবে। ভূমধ্যসাগরে নৌকা ডুবে প্রায় ৫০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। অবৈধ পথে ইউরোপে প্রবেশ করতে গিয়ে স্থানীয় সময় রোববার রাতে এই দুর্ঘটনা ঘটে। মাল্টার সশস্ত্র বাহিনী জানিয়েছে শুক্রবার তিউনিসিয়ার উপকূলের কাছে একটি কার্গো জাহাজ থেকে একজন পুরুষকে উদ্ধার করা হয় এবং পরে চিকিৎসার জন্য মাল্টায় আনা হয়। তার বর্ণনা অনুযায়ী ৫০ জন বাঁচাতে পারেনি। তারা তিউনিসিয়া থেকে যাত্রা শুরু করেছিল এবং প্রায় ২৪ ঘন্টা পানিতে ছিল। ক্ষমতায় গেলে ক্রিকেট বোর্ডের দুর্নীতি ও অনিয়মের সুষ্ঠু তদন্ত করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। দেশের ক্রিকেট বোর্ডের বর্তমান নেতৃত্ব ও গঠন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মিরপুর জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষে তিনি আরও জানান, কারো ব্যক্তিগত স্বার্থের জন্য ক্রিকেট বোর্ড ক্ষতিগ্রস্ত হতে পারে না। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্বেচ্ছাচারিতার মাধ্যমে অনভিজ্ঞ ক্রিকেট বোর্ড তৈরি করেছেন বলেও অভিযোগ করেন আমিনুল হক। এক সময়ের জাতীয় দলের সফল অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেট বোর্ডে দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা ইস্যুতে হয়েছেন সমালোচিত। ২২ গজের সফল ক্রিকেটার ক্রিকেট বোর্ডের অভিভাবক সংস্থার দায়িত্ব নিয়ে বিশ্বকাপ ইস্যুতে হয়েছেন বিতর্কিত। তার সময়েই প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ খেলছে না টাইগাররা। ক্রিকেট কূটনীতিতে ব্যর্থ বাংলাদেশ। বিশ্বকাপ ইস্যুতে আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে সঠিকভাবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সংকট সমাধান করতে বর্তমান বোর্ড ব্যর্থ হয়েছে। বোর্ডের অনভিজ্ঞতার দায়ভার পুরো দেশের ক্রিকেটকে বইতে হচ্ছে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। ক্ষমতায় গেলে ক্রিকেট বোর্ডের দুর্নীতি ও অনিয়মের সুষ্ঠু তদন্ত করবেন বলে হুঁশিয়ারি দেন আমিনুল। ক্রিকেট কূটনীতির অভাবের কারণে আজকে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে যাচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে একটি কূটনৈতিক পরিবেশের মাধ্যমে আমরা কিন্তু এই সমস্যাটি সমাধান করতে পারতাম। সেখানেও অনেক অনভিজ্ঞতার পরিচয় দিয়েছে আমাদের বর্তমান
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এইটার পিছনে যারাই জড়িত থাকুক না কেন, ভবিষ্যতে নির্বাচনের পরে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, এগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ সময় দেশের ক্রিকেট বোর্ডের বর্তমান নেতৃত্ব ও গঠন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার স্বেচ্ছাচারিতার মাধ্যমে অনভিজ্ঞ ক্রিকেট বোর্ড গড়ে তুলেছেন বলেও দাবি করেন আমিনুল। আমাদের যে সাবেক যে অনভিজ্ঞ ক্রীড়া উপদেষ্টা, তিনি তার স্বেচ্ছাচারিতার মাধ্যমে এই ক্রিকেট বোর্ড তৈরি করে ক্রিকেট বোর্ডকে কলঙ্কিত করেছেন এবং আমার ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করেছেন। ক্ষমতায় গেলে ক্রীড়াঙ্গনে এসব সমস্যার সমাধানের আশ্বাস দেন আমিনুল হক। কারো ব্যক্তিগত স্বার্থের জন্য আমার ক্রিকেট ক্ষতিগ্রস্ত হতে পারে না। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শুধু ধানের শীষে ভোট দিলেই হবে না, ফল বুঝে নেওয়া পর্যন্ত থাকতে হবে কেন্দ্রে। হাতিয়ায় নির্বাচনী সভায় তারেক রহমান প্রচারণায় অংশ নিতে আজ যাচ্ছেন ময়মনসিংহ ও গাজীপুরে। পেশি শক্তির প্রভাব খাটাচ্ছে একটি দল, ভোট ডাকাতির চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি জামায়াত আমিরের। কিছুক্ষণ পর যোগ দেবেন যশোরের নির্বাচনী জনসভায়। এবং রাজধানীতে সক্রিয় 450 ভাড়াটে খুনি বিদেশে বসে 13 শীর্ষ সন্ত্রাসী শুটারদের দিয়ে করছে টার্গেট কিলিং। নির্বাচনের আগে ভাড়াটে খুনিদের সক্রিয়তা, নিরাপত্তা হুমকি। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন জিন্নাতারা যশোয়া। মেজবা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।